সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সৃষ্টি একাডেমি টাঙ্গাইলের অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজকে নবম ও দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আর আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে শব্দের শ্রেণী বিভাগ। আমরা আজকে শব্দের শ্রেণী বিভাগ সম্পর্কে জানবো, শব্দ কত প্রকার, কী কী, এবং প্রত্যেক প্রকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো দেখো, আমরা যদি বলি শব্দ কত প্রকার, তাহলে হয়তো বা তোমাদের একটু বলাটা মুশকিল হয়ে দাঁড়াবে, কারণ শব্দকে আমরা বিভিন্ন দিক থেকে, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে কি করতে পারি, ভাগ করতে পারি। এজন্য যদি তোমাকে শব্দের প্রকারভেদটা জিজ্ঞাসা করা হয়, তাহলে সেটা কি করতে হবে, একটু আলাদাভাবে বিশ্লেষণ করেই বলতে হবে। দেখো, শব্দকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়, যেমন হচ্ছে গঠনমূলক শ্রেণীবিভাগ রয়েছে, তারপর অর্থমূলক শ্রেণীবিভাগ রয়েছে, এবং উৎসগত শ্রেণীবিভাগ কিন্তু রয়েছে শব্দের। তো যদি বলা হয় যে গঠনগত দিক থেকে শব্দ কত প্রকার, তাহলে সেটা হবে কি, দুই প্রকার। দেখো, আমি এখানে লিখে রেখেছি গঠনমূলক শ্রেণীবিভাগ হচ্ছে কি মৌলিক শব্দ এবং সাধিত শব্দ। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে একটা শব্দকে বা বাংলা ভাষার যে শব্দগুলো রয়েছে, সেই শব্দগুলোকে যদি আমরা গঠনগত দিক থেকে ভাগ করি, তাহলে সেগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারবো। এক নম্বরে হচ্ছে কি মৌলিক শব্দ, আর একটা হচ্ছে কি সাধিত শব্দ। তো আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা জানবো যে আসলে মৌলিক শব্দ কি এবং সাধিত শব্দ কি। লক্ষ্য করো, মৌলিক শব্দ বলতে আমরা যেটা বুঝি, যে মৌলিক মানেই কিন্তু হচ্ছে মূল। আমরা যেটা বুঝি, মৌলিক শব্দের অর্থই হচ্ছে কি মূল। তাহলে মৌলিক শব্দ বলতে ওই সকল শব্দকে বোঝায় যেগুলো হচ্ছে একেবারে শব্দের মূল অংশ, যেগুলোকে আর কি করা যায় না, আর কোনো ক্ষুদ্রতর অংশে ভাগ করা যায় না বা বিশ্লেষণ করা যায় না, বা ভাঙলেও বা বিশ্লেষণ করলেও অর্থবোধক কোনো শব্দ বা শব্দাংশ পাওয়া যায় না। তাহলে আমরা মৌলিক শব্দের সংজ্ঞায় যেটা বলতে পারি, সেটা হচ্ছে যেসব শব্দ বিশ্লেষণ করা যায় না, ভাঙা যায় না, সেগুলোকে আমরা কি বলবো, হচ্ছে মৌলিক শব্দ বলবো। ঠিক আছে, যেমন দেখো, এখানে আমি তিনটা উদাহরণ লিখেছি। একটা হচ্ছে কি গোলাপ, তারপর হচ্ছে তিন, তারপরে হচ্ছে কি হাত। এই গোলাপ, তারপরে তিন, তারপর হচ্ছে কি হাত, এই শব্দগুলোকে তুমি ইচ্ছে করলেই কিন্তু ভাঙতে পারবে না, আর ভাঙলেও সেখানে কোনো অর্থবোধক শব্দ বা শব্দাংশ তুমি পাবে না। তো আশা করি বুঝতে পেরেছো মৌলিক শব্দ কি। তারপরে চলে আসা দুই নম্বরে হচ্ছে কি সাধিত শব্দ। এই সাধিত শব্দ বলতে আমরা যেটা বুঝি, সেটা হচ্ছে কি যে সব শব্দকে বিশ্লেষণ করা যায়, ভাঙা যায়, এবং বিশ্লেষণ করলে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায়, তাই হচ্ছে কি সাধিত শব্দ। দেখো, মৌলিক শব্দ যেরকম ছিল যে ভাঙা যায় না, বিশ্লেষণ করা যায় না, সাধিত শব্দ হচ্ছে তার বিপরীত, এটাকে কি করা যায়, ভাঙা যায় বা বিশ্লেষণ করা যায়। আর এই সাধিত শব্দগুলোকে ভাঙলে বা বিশ্লেষণ করলে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যাবে। লক্ষ্য করো, যখন এই একটা শব্দ লিখেছে নীল আকাশ, দেখো এই নীল আকাশ শব্দটিকে যদি তুমি কি করো, যে এটাকে ভাঙো বা বিশ্লেষণ করো, তাহলে দেখো কি পাওয়া যাচ্ছে, নীল যে আকাশ, এটি একটি সমাজসাধিত শব্দ, তাই না? এটা একটি সমাজসাধিত শব্দ। দেখো, এই নীল আকাশ শব্দটিকে ভাঙলে আমরা আলাদা আলাদা শব্দ পাচ্ছি, যেমন নীল যে আকাশ, এখানে কিন্তু নীল, তারপরে হচ্ছে আকাশ, প্রত্যেকটাই কিন্তু কি অর্থবোধক শব্দ রয়েছে। তাহলে দেখো, এই নীল আকাশ শব্দটিকে ভাঙার পরেও কিন্তু কি হয়েছে, আমরা আলাদা অর্থবোধক শব্দ পেয়েছি। অতএব আমরা এই নীল আকাশ শব্দটিকে কি বলতে পারবো, সাধিত শব্দ বলতে পারবো। তারপরে লক্ষ্য করো, আরেকটি শব্দ হচ্ছে চলন্ত। এই চলন্ত শব্দটিকে আমরা ভাঙলে পাচ্ছি কি চল যোগ অন্ত, যে আলাদা দুটি শব্দাংশ পেয়েছি, এই শব্দাংশগুলোরও কিন্তু আলাদা অর্থ রয়েছে। তো দেখো, তাহলে আমরা এই চলন্ত শব্দটিকেও ভাঙার পরে কি করেছি, আলাদা অর্থবোধক শব্দাংশ আমরা এখানে পেয়েছি। তারপরে লক্ষ্য করো, পরের শব্দটি রয়েছে প্রশাসন। এই প্রশাসন শব্দটিকে ভাঙার পরে আমরা কি পেয়েছি, প্র যোগ শাসন। দেখো, প্র হচ্ছে একটা উপসর্গ, আর তার সাথে একটা শব্দ রয়েছে কি শাসন। তাহলে দেখো, এই যে শাসন শব্দটির কিন্তু কি রয়েছে, আলাদা অর্থ রয়েছে। আবার এই যে এখানে চল যোগ অন্ত, এখানে চলেরও কিন্তু আলাদা অর্থ রয়েছে। তো লক্ষ্য করো, এই সাধিত শব্দ কিন্তু বিভিন্নভাবেই গঠিত হতে পারে। সেটা হচ্ছে সমাসের সাহায্যে হতে পারে, তারপরে হচ্ছে প্রত্যয়ের সাহায্যে হতে পারে, উপসর্গের সাহায্যে হতে পারে। ঠিক আছে কি? তো লক্ষ্য করো, যখন আমরা প্রথমে নীল আকাশ শব্দটি দেখলাম, এই নীল আকাশ শব্দটিকে কিন্তু গঠিত হয়েছে কিসের সাহায্যে, সমাসের সাহায্যে। তারপরে চলন্ত শব্দটি গঠিত হয়েছে কিসের সাহায্যে, প্রত্যয়ের সাহায্যে। প্রশাসন শব্দটি গঠিত হয়েছে কার সাহায্যে, প্র হচ্ছে একটি উপসর্গ, অতএব প্রশাসন শব্দটি উপসর্গ যোগে গঠিত হয়েছে।
তো তাহলে আমরা মৌলিক শব্দ এবং সাধিত শব্দ সম্পর্কে জানলাম। কি জানলাম? মৌলিক শব্দ হচ্ছে যে সকল শব্দকে ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না, আর সাধিত শব্দ হচ্ছে যে সকল শব্দকে আমরা ভাঙতে পারি, বিশ্লেষণ করতে পারি, এবং ভাঙলে বা বিশ্লেষণ করলেও কি সেখানে আলাদা অর্থবোধক শব্দ বা শব্দাংশ পাওয়া যায়। তো আশা করি মৌলিক শব্দ এবং সাধিত শব্দ সম্পর্কে তোমরা স্পষ্ট ধারণা পেয়েছো। তো আমরা এখন পরবর্তী ধাপে চলে যাব, যেটা হচ্ছে শব্দের অর্থমূলক শ্রেণী বিভাগ। তো অর্থগত দিক থেকে আমরা শব্দসমূহকে তিনটি ভাগে ভাগ করতে পারি। যদি বলা হয় যে অর্থগত দিক থেকে শব্দ কত প্রকার, তাহলে কয় প্রকার হবে? তাহলে হবে 3 প্রকার। অর্থগত দিক থেকে শব্দকে যে 3 প্রকারে ভাগ করা হয় তা 1 নম্বরে হচ্ছে যৌগিক শব্দ, 2 নম্বরে হচ্ছে রূঢ় বা রূঢ়ি শব্দ, আর 3 নম্বরে হচ্ছে যোগ রূঢ় শব্দ। তাহলে আমরা জানলাম অর্থগত দিক থেকে শব্দ হচ্ছে 3 প্রকার। কি কি? যৌগিক শব্দ, রূঢ় বা রূঢ়ি শব্দ, আর সর্বশেষ যেটা সেটা হচ্ছে কি যোগ রূঢ় শব্দ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই অর্থগত দিক থেকে যে 3 প্রকার রয়েছে এই 3 প্রকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই 1 নম্বরে যেটা ছিল হচ্ছে কি যৌগিক শব্দ। লক্ষ্য করো, যৌগিক শব্দ এখানে আমরা যে অর্থগত দিক থেকে যে সকল শব্দকে ভাগ করেছি এই সবগুলো শব্দই কিন্তু দেখতে পাবে সাধিত শব্দ, কিন্তু আমরা তো আর সেখানে গঠনগত দিক আলোচনা করতে আসছি না। আমরা আলোচনা করতেছি যে অর্থ প্রকাশ করার দিক থেকে, যেটা যেরকম অর্থ প্রকাশ করে সেই অনুযায়ী যেভাবে আমরা ভাগ করতে পারি সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমেই দেখো যৌগিক শব্দ। এই যৌগিক শব্দ হচ্ছে ওই সকল শব্দ যে সকল শব্দের কি ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ এক। তো দেখো ব্যুৎপত্তিগত অর্থ, এই ব্যুৎপত্তি শব্দটি তোমাদের কাছে হয়তো বা কঠিন বা কি মনে হতে পারে, অপরিচিত মনে হতে পারে, কিন্তু হ্যাঁ তোমরা হয়তো বা সবাই অবগত আছে উৎপত্তি শব্দটি সম্পর্কে সবারই জানা আছে। উৎপত্তি মানে হচ্ছে উৎপন্ন হওয়া, উৎস, এরকম। তো এই ব্যুৎপত্তি শব্দের অর্থ সহজ কথায় বলতে গেলে উৎপত্তি বোঝায়। তো এই যে সকল শব্দের উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ, মানে আমরা যে বাস্তব জীবনে যে অর্থে ব্যবহার করি সেই অর্থটা যদি এক হয়, তাহলে ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ যদি একই রকম হয় তাহলে তাকে কি বলা যেতে পারে? তাকে আমরা যৌগিক শব্দ বলতে পারি। লক্ষ্য করো, এখানে একটি শব্দ লেখা হয়েছে গায়ক। গায়ক শব্দটির উৎপত্তি হয়েছে কিভাবে? গৈ যোগ নক এভাবে প্রত্যয়ের সাহায্যে, প্রকৃতি প্রত্যয়ের সাহায্যে গায়ক শব্দটির উৎপন্ন হয়েছে, তাই না? তো লক্ষ্য করো, এই যে গৈ যোগ নক সমান সমান হয়েছে কি গায়ক। আর দেখো এই যে গৈ যোগ নক এর উৎপত্তিগত অর্থ দাঁড়াচ্ছে হচ্ছে যে গান করে। যে গান করে এর উৎপত্তিগত অর্থ। আর আমরা কিন্তু গায়ক কাকে বলি? যে গান করে তাকেই তো আমরা গায়ক বলি, তাই না? হ্যাঁ, তাহলে দেখো এখানে উৎপত্তিগত অর্থ হচ্ছে যে গান করে, ব্যবহারিক অর্থ হচ্ছে যে গান করে। তাহলে কিন্তু এখানে উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ যেহেতু মিলে যাচ্ছে, অতএব আমরা বলতে পারি গায়ক হচ্ছে যৌগিক শব্দ। তারপরের শব্দ যেটা রয়েছে সেটা হচ্ছে কি কর্তব্য। তারপরের শব্দটা রয়েছে কি কর্তব্য। এখন দেখো এই কর্তব্য শব্দটির হচ্ছে এই উৎপত্তি হয়েছে কিভাবে? ক্রি যোগ তব্য। কর্তব্য শব্দটির প্রকৃতি হচ্ছে ক্রি আর প্রত্যয় হচ্ছে কি তব্য। তাহলে এই যে ক্রি যোগ তব্য এর অর্থ হচ্ছে এর উৎপত্তিগত অর্থ হচ্ছে কি যে যা করা উচিত। তাহলে লক্ষ্য করো, আমরা কর্তব্য কখন বলি? যা করা উচিত তাকেই তো আমরা কর্তব্য বলি, তাই না? যা করা উচিত তাকেই আমরা কিন্তু কি করি? কর্তব্য বলে থাকি। তাহলে দেখো এখানকার উৎপত্তিগত অর্থ হচ্ছে যা করা উচিত, এর ব্যবহারিক অর্থ হচ্ছে কি যা করা উচিত। অতএব আমরা বলতে পারি যে এই কর্তব্য একটি যৌগিক শব্দ। তারপরের শব্দটি লক্ষ্য করো, তারপরের শব্দ যেটা রয়েছে, তারপরের শব্দ রয়েছে হচ্ছে বাবু আনা। বাবু আনা শব্দটি উৎপত্তি হয়েছে কিভাবে? বাবু যোগ আনা। এই বাবু আনা এর উৎপত্তিগত অর্থ হচ্ছে কি যে বাবুর ভাব, মানে বাবুর মতো ভাব ধরে এরকম। তো দেখো আমরা বাবু আনা যদি আমরা বলি বাবু আনা করো না বা বাবু আনা করো কেন, তো তাহলে এই যে বাবু আনা আমরা কাকে বলি? বাবুর মতো ভাব ধরলেই তো, বা বাবুর মতো যার ভাব আছে তাকেই তো আমরা কি করি? বাবু আনা বলি। দেখো এখানে বাবু আনা এর উৎপত্তিগত অর্থও হচ্ছে বাবুর ভাব এবং হচ্ছে যে এর ব্যবহারিক অর্থ হচ্ছে কি বাবুর ভাব। তো তাহলে লক্ষ্য করো, এই যে এখানে যে আমি 3টি শব্দ লিখেছি, গায়ক, কর্তব্য, তারপরে হচ্ছে বাবু আনা, 3টি শব্দই আমরা লক্ষ্য করলাম যে এর উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ এক ছিল। অতএব আমরা বলতে পারি এই 3টা শব্দই কিন্তু কি যৌগিক শব্দ। এখানে আরও কিন্তু রয়েছে, যেমন মধুর রয়েছে, দৌহিত্র রয়েছে, চিকামারা রয়েছে, সেটা তোমাদের বইতে তোমরা একটু লক্ষ্য করে পড়বে। সময় স্বল্পতার কারণে কিন্তু সবগুলো উদাহরণ আমি দিতে পারছি না। তো দেখো আমরা কিন্তু ইতিমধ্যে কি করেছি যে এই
শব্দের অর্থমূলক শ্রেণীবিভাগের 1 নম্বর নিয়ে আলোচনা করেছি। 2 নম্বরে কি ছিল দেখো, 2 নম্বরে কিন্তু রুর বা রুরি শব্দ রয়েছে, আমরা কিন্তু সেগুলো নিয়ে এখন আলোচনা করব। তো লক্ষ্য করো, রুর বা রুরি শব্দ বলতে আমরা কি বুঝি। 2 নম্বরে কি রয়েছে, 2 নম্বরে রয়েছে রুর বা রুরি শব্দ। দেখো এই রুর বা রুরি শব্দ, রুর বা রুরি শব্দ বলতে আমরা কি বুঝি, এটা হচ্ছে কি, এর আমি একটু সংক্ষিপ্তভাবে লেখার চেষ্টা করতেছি যে এটার উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ এক নয়। আমি একটু সংক্ষিপ্ত করে লিখলাম। তো দেখো এই রুর বা রুরি শব্দ, এই যেমন যৌগিক শব্দে কি ছিল, উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একরকম ছিল, কিন্তু এই রুর বা রুরি শব্দে এসে দেখা যাচ্ছে যে এর উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ এক নয়। আর এখানে এটা একটু মনে রাখা দরকার, এগুলো হচ্ছে প্রত্যয় এবং কি উপসর্গ সাধিত। ঠিক আছে, এটা হচ্ছে কি প্রত্যয় এবং উপসর্গ সাধিত। তাহলে আমরা যদি সঠিকভাবে সুন্দর করে একটা সাজানো গোছানো একটা সংজ্ঞা বলতে চাই, তাহলে কিন্তু আমরা এভাবে বলতে পারি, যে সকল প্রত্যয় এবং উপসর্গ সাধিত শব্দ তাদের মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ প্রকাশ করে, তাহলে আমরা তাকে কি বলতে পারি, হচ্ছে রুর শব্দ বা রুরি শব্দ বলতে পারি। যেমন দেখো, আমরা যদি বলি যে গো যোগ এসো না, তাহলে লক্ষ্য করো এই গো মানে হচ্ছে কি গরু, আর এসো না শব্দের অর্থ হচ্ছে খোঁজা। তাহলে লক্ষ্য করো, গো যোগ এসো না এর অর্থ দাঁড়াচ্ছে কি গরু খোঁজা, তাই না? এই গো যোগ এসো না এর সমান সমান কি হবে, গবেষণা। তো লক্ষ্য করো, দেখো গবেষণা শব্দটির ব্যবহারিক অর্থ হচ্ছে কোনো একটা বিষয় সম্পর্কে গভীরভাবে অধ্যয়ন করা, খুব বেশি অধ্যয়ন করা বা সেটা সম্পর্কে অনুসন্ধান করা। কিন্তু এর উৎপত্তিগত অর্থ লক্ষ্য করো, এর উৎপত্তিগত অর্থ হচ্ছে কি গরু খোঁজা। তাহলে কি যদি বলি যে সে গবেষণা করে, তাহলে কি সে গরু খোঁজে? না, সে গরু খোঁজে না। অতএব আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে উৎপত্তিগত অর্থের সাথে ব্যবহারিক অর্থের কি কোনো মিল নেই। যেহেতু উৎপত্তিগত অর্থের সাথে ব্যবহারিক অর্থের মিল নেই, অতএব এটা একটি রুরি শব্দ। তারপরে দেখো, লক্ষ্য করো, হস্তযোগ ইন। হস্তযোগ ইন এর উৎপত্তিগত অর্থ হচ্ছে কি হাত আছে যার, কিন্তু হস্তযোগ ইন সমান সমান হচ্ছে কি হস্তি। হস্তযোগ ইন সমান সমান হচ্ছে হস্তি। তাহলে দেখো এর উৎপত্তিগত অর্থ হচ্ছে যে যার হাত আছে সেই হস্তি। তাই কি আসলে? তাহলে তো সেক্ষেত্রে মানুষও হস্তি, তাই না? না, আসলে এখানে উৎপত্তিগত অর্থের সাথে ব্যবহারিক অর্থের মিল নেই। এখানে এর উৎপত্তিগত অর্থ হচ্ছে যার হাত আছে, কিন্তু হস্তি হচ্ছে একটি প্রাণী, প্রাণী জগতের একটি সুবৃহৎ একটি বিশাল প্রাণী। তোমরা সবাই হয়তো কি হস্তি সম্পর্কে জানো বা হস্তি চেনো। তো লক্ষ্য করো, দেখো এখানে কিন্তু যে দুইটা শব্দ উদাহরণ আমি দিলাম, এখানে উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ কিন্তু কোনোটাই কি নেই, মিল নেই। তাহলে আমরা বলতে পারি যে এই গবেষণা এবং হস্তি দুটোর একটিও কি, এই দুটোই হচ্ছে কি রুরি বা রুরি শব্দ। এরকম আরও রয়েছে, তোমাদের বইতে লক্ষ্য করবা, যেমন বাঁশি, তারপর হচ্ছে তেল, তারপর হচ্ছে প্রবীণ, তারপর রয়েছে সন্দেশ। একটা জিনিস বলে রাখা দরকার, দেখো এই রুরি শব্দের মধ্যে একটা শব্দ রয়েছে যেটা খুব অনেকবার দেখবা তোমরা পরীক্ষায় আসে, সেটা হচ্ছে কি যে সন্দেশ। এই আমরা কিন্তু সন্দেশ সবাই চিনি, সন্দেশ খাই। সন্দেশ হচ্ছে এক প্রকার মিষ্টান্ন বিশেষ, কিন্তু এই সন্দেশ শব্দটির উৎপত্তিগত অর্থ হচ্ছে কি সংবাদ, খবর। এটা তোমরা ভালো করে মনে রাখবা যে সন্দেশ শব্দটির উৎপত্তিগত অর্থ হচ্ছে সংবাদ বা খবর, কিন্তু এর ব্যবহারিক অর্থ হচ্ছে এক প্রকার মিষ্টান্ন বিশেষ। আশা করি তোমরা রুরি শব্দ সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছ। এখন আমাদের 3 নাম্বার এবং সর্বশেষ যেটা রয়েছে সেটা হচ্ছে কি যোগ রুর শব্দ। যোগ রুর শব্দ, এটাও লক্ষ্য করো, এটাও উৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ এটাতেও এক নয়। ঠিক আছে, উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ এক নয়, তবে ওখানে ছিল প্রত্যয় এবং উপসর্গ সাধিত। এটা কি হবে? এটা হবে সমাস সাধিত।
তাহলে আমরা যদি সংজ্ঞা বলতে চাই তাহলে কীভাবে বলবো? সংজ্ঞা বলতে গেলে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে সকল সমাসসাধিত শব্দ তাদের সমসমান পদের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশেষ অর্থ বোঝায় সেটাই হচ্ছে কি? সেটাই হচ্ছে যোগরূঢ় শব্দ। তাহলে আমরা কি বলবো? যে সকল সমাসসাধিত শব্দ তাদের সমসমান পদের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশেষ অর্থ বোঝায় সেটাকে আমরা কি বলি? যোগরূঢ় শব্দ বলবো। যেমন লক্ষ্য করো, আমরা পঙ্কজ শব্দটির সাথে পরিচিত। তো এই পঙ্কজ শব্দটির ব্যাসবাক্য হচ্ছে যে পঙ্কে জন্মে যা। তাহলে পঙ্কে জন্মে যা, পঙ্ক মানে হচ্ছে কাদা বা কর্দমাক্ত পানি। তাহলে এই কাদায় বা কর্দমাক্ত পানিতে যা জন্মে তাই কি পঙ্কজ? না, তা পঙ্কজ নয়। পঙ্কজ শব্দটির ব্যবহারিক অর্থ হচ্ছে কি? পঙ্কজ শব্দটির ব্যবহারিক অর্থ হচ্ছে পদ্মফুল। দেখো, পঙ্কজ শব্দের অর্থ হচ্ছে পদ্মফুল, কিন্তু এর ব্যাসবাক্যে সমসমান পদগুলা যা বলছে তার মানে পঙ্কে জন্মিলেই কিন্তু কি পদ্মফুল না, আসলে পঙ্কে জন্মিলেই পদ্মফুল নয়। এখানে উৎপত্তিগত অর্থের সাথে ব্যবহারিক অর্থের কোনো মিল নেই। তারপরে আরেকটি শব্দ লক্ষ্য করো, সেটা হচ্ছে জলধি। জলধি শব্দটির ব্যাসবাক্য হচ্ছে জল ধারণ করে যা। হ্যাঁ, জল ধারণ করে যা, তাকে আমরা কি বলি? হচ্ছে জলধি। এটা হচ্ছে এর ব্যাসবাক্য। তো লক্ষ্য করো, জল ধারণ করে যে কোনো কিছু, একটা গ্লাস, জগ, মগ, পানির ট্যাঙ্কি, পুকুর, নদী, খাল, বিল, সাগর, সমুদ্র সব কিছুই কিন্তু কি করে? জল ধারণ করে। তাহলে কি সব কিছুই জলধি? না, সব কিছু জলধি নয়। এই জলধি শব্দের ব্যবহারিক অর্থ হচ্ছে সমুদ্র। তাইলে লক্ষ্য করো, জলধি শব্দের অর্থ হচ্ছে সমুদ্র। হ্যাঁ, সমুদ্র জল ধারণ করে, কিন্তু এর উৎপত্তিগত অর্থ কিন্তু জল ধারণ করে যা, মানে যত কিছু জল ধারণ করে সবগুলাই সেই ক্ষেত্রে জলধি হওয়ার কথা ছিল। আসলে ঠিক তা নয়, জলধি মানে হচ্ছে সমুদ্র। তাহলে দেখো, এখানেও দেখা যাচ্ছে শব্দের উৎপত্তিগত অর্থের সাথে ব্যবহারিক অর্থের মিল নেই এবং শব্দগুলো কি? সমাসসাধিত। তোমাদের বইতে আরও দুটো উদাহরণ লক্ষ্য করবে, যেটা হচ্ছে রাজপুত। রাজপুত এর ব্যাসবাক্য হচ্ছে রাজার পুত্র। তার মানে রাজার পুত্র কিন্তু রাজপুত বলা হয়নি এখানে। রাজপুত হচ্ছে একটি জাতি বিশেষ যারা ভারতের রাজস্থানে বসবাস করে। আরেকটা রয়েছে মহাযাত্রা। মহাযাত্রার ব্যাসবাক্য হচ্ছে মহাসমারোহে যাত্রা। তার মানে বোঝাইতেছে অনেক জাঁকজমকপূর্ণভাবে একটি যাত্রা, কিন্তু মহাযাত্রা শব্দটির ব্যবহারিক অর্থ হচ্ছে মৃত্যুযাত্রা। মৃত্যুযাত্রা কখনোই মহাসমারোহে জাঁকজমকপূর্ণভাবে হয় না, তো ব্যবহারিক অর্থের সাথে কিন্তু মিল নেই। তো আশা করি আজকের অংশটুকু তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছ। আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করব। তারপরে তোমাদের যদি কোনো সমস্যা থাকে এই বিষয়ে, তাহলে তোমরা আমাকে যে কোনো মাধ্যমে জানাবে, আমি তোমাদের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী কোনো আলোচ্য বিষয় নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।